প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩৭৬ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে বিকাশ দাস টালিগঞ্জ থেকে, আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে পারমিতাদি। পারমিতাদির উপাধি আমি জানি না, তবে পারমিতাদি আমাদের এর আগেও অনেক ঘটনা পাঠিয়েছে, কখনো লিখে কখনো নিজের ভয়েসে ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। তিনি আজ একটা সুন্দরবনের, একটা বলবো না দুটো ছোট ছোট ঘটনা সুন্দরবনকে কেন্দ্র করে তিনি আমাদেরকে পাঠিয়েছেন, এবং তিনি এই ঘটনা জোগাড় করেছেন ওখানকার মাঝিদের থেকে, এবং ঘটনা দুটো খুবই অথেন্টিক এবং অদ্ভুত ঘটনা। তিনি নিজের ভয়েসে এই ঘটনাটা পাঠিয়েছেন এবং তিনি খুব সুন্দরভাবে ঘটনাটাকে বলেছেন, তাই জন্যে আমি তারই ভয়েসে তোমাদেরকে ঘটনাটা শোনাবো। বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩৭৬ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। নমস্কার রাজদা, আমার নাম বিকাশ দাস, টালিগঞ্জ থেকে লিখছি। আজকে আমি আমারই এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা তোমাকে লিখে পাঠাচ্ছি। সেই বন্ধুর নাম আমি উল্লেখ করছি না, তুমি তোমার মতো করে একটা কাল্পনিক নাম বসিয়ে ঘটনাটা বলো। শুরু করছি ঘটনা। এই ঘটনা বলার সুবিধার্থে একটা কাল্পনিক নাম আমরা নিয়ে নিলাম রবি, এবং তারই জবানিতে ঘটনাটা শুরু করছি। রাত তখন প্রায় 2:45। ঘটনাটা 2004 সালের জানুয়ারি মাসের শীতের শেষের দিকে। আমি তখন বেহালা চৌরাস্তায় একটা প্রাইভেট ফার্মে অ্যাকাউন্টসের কাজ করি। কাজের চাপ ছিল মাসের শেষ, তার উপর আবার অডিট চলছে। এই অডিটের দিনগুলোতে বাড়ি ফিরতে প্রায়ই দেরি হচ্ছে। সেদিনও অফিস থেকে বেরোতে রাত 2:30 বেজে গিয়েছিল। ডায়মন্ড হারবার রোড ধরে হাঁটছি। প্রত্যেক দিনই কোনো শাটল ট্যাক্সি পেয়ে যাই, সেখান থেকে আমাকে অনেকটা আসতে হয় চারু মার্কেট। সেখানেই আমার নতুন ভাড়া বাড়িটা। রাতে যখন অফিস থেকে বেরোতাম, শহরটা তখন হয়ে যেত অনেকটা আলাদা। দিনের কোলাহল নেই, দোকানপাট বন্ধ, কেবল মাঝে মাঝে পুলিশের জিপ বা কোনো লরি চলে যায়। সেই আওয়াজ যেন কান ফাটিয়ে দেয়, কিন্তু সেই শব্দ দূরে হাওয়ার সাথে যেন আস্তে আস্তে মিলিয়ে যায়। সে এক অদ্ভুত অনুভূতি, যারা কিনা রাতের বেলায় এরকম রাস্তা দিয়ে হেঁটে গেছে তারাই বুঝতে পারবে। তবে রাস্তায় ভয় কিছু নেই, শুধু পাগলা কুকুর তাড়া করলে ওটাই যা চাপের। সেদিনও একটা শাটল ট্যাক্সি পেয়ে গিয়েছিলাম। সেই ট্যাক্সি আমাকে প্রায় 20 মিনিটের মধ্যে আমার ভাড়া বাড়ির কাছাকাছি একটা রাস্তার মোড়ে নামিয়ে দিল। রাস্তার মোড় থেকে হাঁটতে হাঁটতে আমি বাড়ির সামনে এসে পৌঁছলাম। পুরনো 3তলা বাড়ি, আমার ঘর 2তলায়। বাড়ির নিচে কোনো গেট নেই, আগে ছিল এখন ভেঙে গেছে। বাইরের কোনো লাইটও ছিল না, একটা বাল্ব ছিল, সেটা নাকি প্রায় ফিউজ হয়ে যায়। সরাসরি সিঁড়ি, একেবারে 3তলা, তারপর ছাদে উঠে গেছে। বাড়ির বাইরেটা সেদিনকেও অন্ধকার। এই ভাড়া বাড়িতে এসছি প্রায় 5 দিন হয়েছে। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে খেয়াল করলাম নিচতলায় সিঁড়িতে ওঠার জায়গার একটু বাঁ দিকে কেউ একজন দাঁড়িয়ে আছে। প্রথমে গুরুত্ব দিইনি, ভাবলাম কারো দেরি হয়েছে, হয়তো ফোনে কথা বলছে। দোতলায় পৌঁছে চাবি বের করলাম। ওপরের বারান্দা থেকে নিচে যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে তাকে একবার দেখার চেষ্টা করলাম। মানুষটা একইভাবে দাঁড়িয়ে রয়েছে, কোনো নড়াচড়া নেই। ওপরের বারান্দা থেকে পরিষ্কার দেখতে পেলাম লোকটা ফোনে কথা বলছে না, না সিগারেট খাচ্ছে, না এদিক ওদিক হাঁটছে, একদম স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। জায়গাটায় আলো কম, কিন্তু তার অবয়ব আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। একজন লোক, বয়স বোঝা যায় না, মাথায় কিছু নেই, হালকা রঙের শার্ট, গাঢ় প্যান্ট। অনেকক্ষণ তাকিয়ে থাকাতে হঠাৎ করে ভাবলাম ব্যাপারটা অভদ্রের মতো হয়ে যাচ্ছে। যে দাঁড়িয়ে আছে থাক না, আমার কি। দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম। ঘরে ঢুকে প্রথম কাজ দরজা বন্ধ করা। দরজায় লক দিলাম। তখনই মনে হলো বাড়ির ভেতরটা অস্বাভাবিক চুপচাপ। ফ্যান চলছিল না, ঘড়ির টিক টিক শব্দটাও যেন কানে লাগছিল।
ব্যাগ নামিয়ে সোফায় বসলাম, জুতো খুলিনি তখনও। ঠিক তখনই সিঁড়িতে পায়ের শব্দ পেলাম, খুব স্পষ্ট। ধীরে ধীরে কেউ একতলা থেকে দোতলায় উঠে আসছে। সেই লোকটাই কি? আমার শরীর শক্ত হয়ে গেল। এই বাড়িতে রাতে তো কেউ আসে না, সব ভাড়াটে পরিবার, সবাই ঘুমিয়ে। পায়ের শব্দ থামলো আমার দরজার সামনে। কেউ দরজায় ধাক্কা দিল না, ডোরবেল তো দূরের কথা, কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি, আমার ভেতরে আমার অনুভূতি হচ্ছে কেউ বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমি নিঃশ্বাস চেপে খাটের ওপর বসে রইলাম, আমার ছোট্ট বোতাম টেপা মোবাইলটা হাতে। স্ক্রিনে সময়টা দেখলাম রাত 3:15। ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা খুব নিচু স্বাভাবিক কণ্ঠ, দাদা একটু জল পাবো? সাধারণ একটা কণ্ঠস্বর, তবে একটু ভারী। কে জল চাইছে এত রাতে? এই সময় দরজা কি খোলা উচিত? আমি কোনো উত্তর দিলাম না। কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর আবার সেই কণ্ঠস্বর, দরজাটা খুলুন, কথা আছে। এইবার কণ্ঠে কেমন যেন একটা তাড়া। আমি উঠে দাঁড়ালাম, মোবাইলের টর্চ অন করলাম, দরজার নিচের ফাঁক দিয়ে আলো ফেলে দেখার চেষ্টা করলাম যে ওপাশে কে দাঁড়িয়ে রয়েছে। আমি অল্প আলোতেও পরিষ্কার দেখতে পেলাম দুটো পা, তবে পায়ে চটি নেই। পা দুটো কেমন অস্বাভাবিক সাদা, তবে সেই পা দুটো নড়ল না। তারপরেই দরজায় একটা টোকা পড়ল। আমি আলো নিভিয়ে দরজা থেকে কিছুটা পেছনে সরে বললাম, কাল আসবেন, এখন ওঠা সম্ভব নয়, আমার শরীর খারাপ। নিজের গলাটা যেন নিজেরই অচেনা লাগছিল, এতটাই ভয় পেয়েছিলাম আমি। কিছুক্ষণ চুপচাপ, তারপর আবার পায়ের শব্দ। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে সেই মানুষটা নেমে যাচ্ছে। আমি ভয়ে দরজার কাছে গেলাম না। কমপক্ষে 5 মিনিট বসেছিলাম খাটে, তারপর সাহস করে দরজার পিপ হোল দিয়ে তাকালাম। এর আগে কেন পিপ হোল দিয়ে তাকাইনি সেই উত্তর দিতে হলে ব্যাপারটা হচ্ছে, যদি পিপ হোল দিয়ে আগে তাকাতাম তাহলে বাইরের লোক বুঝতে পারত যে কেউ পিপ হোল দিয়ে দেখেও দরজা খুলছে না। তবে এখন পিপ হোল দিয়ে দেখলাম সিঁড়ি ফাঁকা, নিচতলাও ফাঁকা। সারা রাত ঘুম হয়নি, এপাশ ওপাশ করে কোনো রকমে রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালে অফিসে ফোন করে জানালাম যে আমার যেতে একটু দেরি হবে, তবে যেতে তো হবেই, অডিট চলছে। সেই বাড়িতে মোট 5 জন ভাড়াটে আর নিচতলায় আমাদের বাড়িওয়ালি থাকেন। সেই বাড়িওয়ালি কাকিমাকে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, কাকিমা গত রাতে কেউ এসেছিল? উনি অবাক হয়ে বললেন, কে 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 আসবে? না তো বাবা, এই বাড়িতে তো রাত 10টার পর কেউ দরজাই খোলে না। তার গলার মধ্যে কেমন একটা ভীত সন্ত্রস্ত ভাব। আমি আর কিচ্ছু জিজ্ঞাসা করিনি। তাকে আমি বললাম, কাকিমা হয়তো ঘরটা আমি ছেড়ে দেব, অফিস থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছে, বেহালার দিকে থাকবো। আপনার ভাড়াটা অনেকটাই কম, কিন্তু গাড়ি ভাড়াতে অনেক টাকা চলে যাচ্ছে। কাকিমা ভীত সন্ত্রস্ত ভাবে বলল, কেন বাবা, কোনো অসুবিধে হচ্ছে? আমি ভাড়া আরো কমিয়ে দেব, তুমি থাকো। আমি আর কিছু কথা বললাম না সেই দিন। তবে সেই দিন অফিসে আমার এক পরিচিত দাদা, যার নাম রঞ্জিত, তাকে সমস্ত ঘটনা খুলে বলার পর তিনি আমাকে বললেন, যে দালাল বাবাজি তোমাকে ওই ঘরটা জোগাড় করে দিয়েছিল তাকে একবার জিজ্ঞাসা করো। রঞ্জিত দাকে আমি সমস্ত ঘটনা এই কারণে বলেছিলাম যে আমার কেমন যেন মনে খটকা লাগছিল, ওই ঘরে কোনো একটা অসুবিধে আছে। আর আমার খটকাটা আরো বেড়ে গিয়েছিল সেই বাড়িওয়ালি কাকিমার এই কথায় যে তিনি আমার আরো ভাড়া কমিয়ে দেবেন, কেননা আমি এমনিতেই অনেক কম ভাড়ায় ওই বাড়িটা পেয়েছিলাম। নিশ্চয়ই ওই ঘরে কিছু একটা গন্ডগোল আছে। রঞ্জিত দা আমাকে বলল, ওই দালাল বেটাকে ডাক, বাড়িতে একটু ভালো মন্দ খাওয়া, একটু ওই লিকুইড খাওয়াবি আর কি, বুঝতে পারলি তো? তাহলেই দেখবি ভড় ভড় করে বলে দিচ্ছে। শনিবার কর না, আমিও থাকবো না হয়। পরের দিন সকালে সেই দালাল বাবাজিকে ফোন করে শনিবার বাড়িতে আসার কথা বলি। তাকে একটা লোভ দেখিয়েছিলাম, বলেছিলাম যে আরেকজন দাদা এই অঞ্চলে ভাড়া বাড়ি খুঁজছেন, আর রঞ্জিত দা তো সেদিনকে আসবেনি, সেই দাদাকেই দেখিয়ে দেব। প্ল্যানটা রঞ্জিত দারই ছিল।
সন্ধ্যাবেলায় নির্দিষ্ট সময়ে রঞ্জিতদা কিছুটা আগে আর সেই দালাল বাবাজি কিছুটা পরে এসে উপস্থিত হলো বাড়িতে। সলিড লিকুইড সবকিছুরই ব্যবস্থা রেখেছিলাম সেই দিন। দালাল বাবাজি 4 নম্বর গ্লাস শেষ করতেই রঞ্জিতদা তাকে জিজ্ঞাসা করল, এই ঘরের গন্ডগোলটা কি বলতো? দালাল বাবাজি আমাদেরকে বলল, গন্ডগোল? গন্ডগোল তো আছে, তবে চিন্তা করবেন না, ও সব ফালতু ব্যাপার। ভূত ফুত আবার হয় নাকি? তোর আরে এই বাড়িতে আগে একটা ছেলে থাকতো, ওই বাড়ি ওই নালিকুল না কোথায়, ওইখানে কাজ করতো সল্টলেকে। পড়াশোনায় ভালো ছিল ছেলেটা, ভালো রোজগারও করতো। তারপর ওই হয় যা আর কি, অফিসে এক মেয়ের সাথে প্রেমে ধোকা, ব্যাস একদিন রাতে ঘরে এসে পাখার সঙ্গে ঝুলে পড়লো, বাস শেষ, সব শেষ। তারপর পুলিশ এসে এই ঘর সিল করে দিল, তদন্ত হলো, ও কত কি হলো। তারপর ও অনেক দিনের ব্যাপার, পুলিশের ঝামেলা মিটতে প্রায় 4-5 মাস কেটে যায়। তারপর ওই কাকিমা আমাকে আবার বলে ভাড়াটে খুঁজতে। তারপর ওই আপনি আসলেন। রঞ্জিতদা সেই দালাল বাবাজিকে বললেন, আরে সেই মৃত ছেলেটা এখানে নাকি ফিরে ফিরে আসে, এরকম কোনো কথা আছে নাকি? দালাল বাবাজি বলল, মিথ্যে কথা বলবো না, এই গ্লাস ছুঁয়ে বলছি, এনার আগে 1-2 জন এসছিল এই বাড়িতে আমারই হাত ধরে। তারা বলে যে রাতের বেলায় নাকি ওই সিঁড়ি দিয়ে ওঠার সময় কেউ নাকি দাঁড়িয়ে থাকে, আমার দরজায় এসে টক টক করে, তারপর ঘরে আসতে চায়, বলে জল দাও, বসতে দাও। ওই দ্বিতীয় জন যে এসছিল সে নাকি একবার রাতের বেলা দরজা খুলে দিয়েছিল। আরে বোকা লোক, রাতের বেলায় ওরকম দরজা কেউ খুলে? আমি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলাম, তারপর তার কি হয়েছিল? দালাল বাবাজি বলল, কিছুই হয়নি, সকালবেলা সবাই দেখে ঘরের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে, দরজা খোলা, সারা রাত ওইভাবেই দরজা খোলা পড়েছিল। ভাবুন তো ব্যাপারটা কি কেস, কি না কি হয়ে যেতে পারতো। সে যে কি দেখেছিল তাকে আর জিজ্ঞাসা করার সুযোগই কেউ পায়নি। জ্ঞান ফিরতে এসে লোটা কম্বল নিয়ে সেই দিন বিকেলেই চম্পট। ওই তারপর আপনি কেন দাদা, আপনারও কি ওই একই সমস্যা হচ্ছে নাকি? ওই সমস্যা হলে বলবেন, আবার ঘর দেখে দেবো, এই বাড়ি ছেড়ে দেবেন, কোনো চাপ নেই। রঞ্জিতদা আর আমি মুখ তাকাতাকি করলাম। সেই দালাল বাবাজি চলে যাওয়ার পর রঞ্জিতদা আমাকে তার সাথে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তিনি বললেন যে আর একটা রাতও এই ঘরে আমাকে থাকতে দেওয়া যাবে না। আর পরের দিনই আমি সেই বাড়ি ছেড়ে রঞ্জিতদার কথা মতো বেহালার যদু কলোনির দিকে নতুন বাড়িতে ভাড়া নিয়ে চলে যাই। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম, বিকাশ আমাদেরকে পাঠিয়েছে। দারুণ একটা ঘটনা। ঘটনাটা পড়ার সময় আমারই মনে হচ্ছিল যে আমি ওই জায়গায় উপস্থিত। দারুণ দারুণ একটা ঘটনা। তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com-এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে পারমিতা দি। পারমিতা দিদি জবানিতেই আজকের দ্বিতীয় ঘটনা তোমরা শুনে নাও। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 376 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আজ আমি পারমিতা বলছি। কেমন আছো? তোমার চ্যানেলটা খুব ভালোভাবে চলছে, শুনছি এবং খুব উপভোগ করছি সবাই মিলে। আর নতুন বছর চলে আসলো 2026। সবাইকে বেস্ট উইশেস। আমি একটা ঘটনা সংগ্রহ করেছি, তাও কার কাছ থেকে জানো? সুন্দরবন গিয়েছিলাম সেই মাঝিদের কাছ থেকে। তো আমরা তো খুব সুন্দরভাবে ঘুরেছি ওখানে।
এবার একটা সময় খুব ঠান্ডা লাগছিল ভুটের মধ্যে সকালবেলায়। তো মাঝিদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা তো অনেক এখানে ঘটনা শুনেছো, এখানে কি কোনো নিজের এক্সপিরিয়েন্স কিছু আছে ভূতের ঘটনা? যদি থাকে একটু জানিও। তো উনি বলছিলেন, সেইভাবেই আমি বলছি তোমায়। মানে বেশ কয়েক বছর আগে, ধরো 10 বছর আগে, আমি তখন নতুন বোট চালাচ্ছি। আর আমরা যখন বোট চালাই আমরা সারাদিন এই বোটের মধ্যেই থাকি। আমাদের সকালবেলায়, বিকেল বেলায়, রাত্রেবেলায় এই বোটই আমাদের ঘর বাড়ি সবকিছু। তো একবার কি হলো, আমরা তোমার 8টা-5টার সময় কোনো ইন্সপেক্টরকে নিয়ে আমরা রাউন্ডে বেরোলাম। এবার রাউন্ড দিতে দিতে প্রায় রাত 11টা অবধি হয়ে গেল। এবারে এখানে ছেলেটি বলল যে এইরকম ইন্সপেক্টরদেরকে নিয়ে ওরা মাঝে মাঝেই রাউন্ডে বেরোয় অত রাত্রেবেলায়। বলে সব তো গুটগুটে অন্ধকার, আর এখন তো অনেক ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি, ওখানে লাইট টাইট এসে গেছে সুন্দরভাবে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু 10 বছর 11 বছর আগে অতটা ছিল না। বলে একটা জায়গায় রাত যখন প্রায় 12টা বেজে গেছে, একটা জায়গায় আমরা ইন্সপেক্টরদেরকে নামিয়ে দিলাম। সরু গলি দিয়ে হাতে টর্চ নিয়ে ওরা চলে গেলেন, ওরা হোটেলে থাকবেন। আর আমরা নদীর মাঝখানে চলে আসলাম, ওখানে নোড় করলাম, মানে অ্যাঙ্কার ফেললাম, ফেলে আমরা ওখানে রান্না বান্না করে খেতে খেতে শুতে শুতে প্রায় রাত 1:30। বলে দিদি, যেই একটু তন্দ্রার মতন এসছে, হঠাৎ আমাদেরকে মনে হলো যে ওইখান থেকে ইন্সপেক্টর সাহেব আমার নাম ধরে ডাকছে। একদম পুরোপুরি শুনতে পাচ্ছি নাম ধরে ডাকছে। তো আমি আমার সঙ্গীকে ওঠালাম, ওরা দুজনে ছিল বোটে। আমরা সঙ্গীকে উঠিয়ে জিজ্ঞেস করলাম, তুই শুনতে পাচ্ছিস? ও বললো, হ্যাঁ শুনতে পাচ্ছি। বলে তাহলে চল, ডাকছেন যখন রাত্রেবেলায়। বলে আবার আমরা নৌকো নিয়ে মাঝ নদীর থেকে আবার নিয়ে আমরা গেলাম ওখানে। গিয়ে স্যার, ও স্যার কেন ডাকছিলেন, কোন দিকে আপনি আছেন, হ্যান ত্যান করে খুব চিৎকার চেঁচামেচি করলাম। কিন্তু রাত্রিবেলায় তো আমরা নৌকোর থেকে নেমে ওখানে যেতে পারছি না, কারণ চারিধারে তো মানে জন্তু জানোয়ার, বাঘ কি না কি থাকবে। আমরা নৌকোর থেকে নামিনি করে অনেকবার করে প্রায় 10-15 মিনিট চিৎকার চেঁচামেচি করে টোরে তারপরে দেখলাম যে কেউ কোথাও নেই। আমরা আবার রাত্রিবেলায় ফিরে আসলাম নদীতে নিয়ে আবার শুতে গেলাম নতুন করে। 3টে-3:30টার সময় আবার ডাকাডাকি শুরু। আমরা ভাবলাম কি হলোটা কি, বললাম কি কোনো বিপদে পড়লো যে বারবার করে আমাদেরকে ডাকছে। দিদি তুমি বিশ্বাস করবে না, একদম স্যারের গলা। এবারে আবার আমি আর আমার বন্ধু যে ছিলেন, আমরা আবার গেলাম। তখন প্রায় 3:30 বাজছে, খুঁটখুটে অন্ধকার, কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না। আবার গিয়ে আমরা ডাকাডাকি করলাম যে স্যার কোথায় আপনারা, কোথায়, কি হয়েছে, কি বিপদ পড়েছে বলুন আমাদেরকে। কিন্তু তখনও তো আমাদের নেমে ওখানে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ সবই তো জন্তু জানোয়ারে ভর্তি, বনে বাঘ আর নদীতে ক্রোকোডাইল। তো কিছু না করে আবার প্রায় 15-20 মিনিট চিৎকার চেঁচামেচি করে আমরা ফিরে এসেছি। তারপরে আর কোনো ডাকাডাকি হয়নি। এবারে সকালবেলায় আমাদের যেরকম টাইম ছিল 10টা-10:30টার সময় স্যারদেরকে নিয়ে রিপোর্টিং করার, তাহলে আমরা আবার গেলাম। গিয়ে ওদের সাথে কথাবার্তা বলছি টলছি। তখন আমরা বললাম যে স্যার এরকম রাত্রিবেলায় দুবার আমরা এসে 15-20 মিনিট করে চিৎকার চেঁচামেচি করলাম, আপনাদের কি কোনো বিপদ হয়েছিল? আপনারা ডাকছিলেন কেন, আমার নাম ধরে ডাকছিলেন কেন? তখন ওনারা না ওর মুখের দিকে তাকায়, ও এর মুখের দিকে তাকায়। আর আমরা তখন অল্প বয়সী ছেলে, কিছুই অত এক্সপিরিয়েন্স নেই। তখন স্যার আমাদেরকে বলল, শোনো, আমাদেরকে নামিয়ে দেওয়ার পরে আমরা যখন ঘরে চলে আসব, তোমরা কিন্তু কোনো ডাকে সাড়া দেবে না। আর আগেও বললেন না, পরেও বললেন না। মানে এই একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছিল নিজের সাথে, যে এরকম আমাকে খুব সম্ভবত নিশি ডেকেছিল, আর আমরা উত্তর দিয়েছিলাম বলে আমাদেরকে এরকম করে হ্যারাস করলো। এটা গেল একটা ঘটনা। তারপরে পরের দিন আমি আবার ধরলাম, ভাই আরেকটা ঘটনা বলো না, দেখি না তোমাদের এখানে তো অনেক ঘটনা আছে, রেডিওতে শুনি, একটু বলো। তখন উনি আরেকটা ঘটনা বললেন। সেই ঘটনা ওর নিজের এক্সপিরিয়েন্স না, ওদের পাড়াতে তো কেউ হয়তো অনেক বছর আগেকার ঘটনা, সেটাও বলছে। বলে যে বেশ অনেক বছর আগে, 30 বছরের মতন আগে, ও তখন সুন্দরবন মানে একদম রিমোট এরিয়া,
তখন এত ডেভেলপমেন্টও হয়নি, আর ওখানকার থেকে লোক যখন এপারে আসতো ছোট ডিঙি করেই আসতো, এত লঞ্চ টঞ্চেরও ব্যাপার স্যাপার ছিল না। তো তখন বলতো যে ধরে নাও কোনো একটা ব্যক্তি, সে নাকি রাত্রিবেলায় সুন্দরবনের কোনো একটা ছোট ভেতরে যে জলাশয় আছে ওখানে পাশ দিয়ে ফিরছেন, বয়স্ক ভদ্রলোক। এবারে নাকি কোনো কারণে উনি দেখতে পাচ্ছেন মাঝখানে, মানে নদীর মাঝখানে না, পুকুরের মাঝখানে একটা হাত আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। একটা হাত, সেখানে শাখা পড়া একটাই হাত, কিন্তু দুটো হাত না, মাঝখান থেকে উঠছে। এবার ওনারা তো বয়স্ক লোক, ওরা কি করেছে, সঙ্গে সঙ্গে হাতটাকে দু হাত মাথায় ঠেকিয়ে প্রণাম করেছে। প্রণাম টনাম করে টোরে উনি বাড়ি ফিরে এসছেন, আর এসে উনি শুয়ে পড়েছেন, আর কাউকে কিছু বলেননি। আবার বেশ কিছুদিন বাদে আবার এরকম রাত্রেবেলায় উনি কোথা থেকে ফিরছিলেন, আবার দেখেছেন যে একটা হাত আস্তে আস্তে করে উঠছেন, এরকম শাখা পড়া পুকুরের মাঝখান থেকে, শুধু একটা হাত। আর এবারে দেখছে যে শাখা পড়া একটা মহিলার হাত। এবার কি করছে, ওই হাতটা আস্তে আস্তে করে লোকটাকে ডাকছে। এবারে উনি আবার সেই দু হাত জোর করে মাটিতে শুয়ে প্রণাম করেছে। তারপরেও দেখছে যে দু হাত ধরে ধরে ওই হাতটা আর কি ডেকে চলেছে, মানে আয় আয় টাইপের বলছে আর কি, হাতটা দিয়ে ইশারা করছে। ভদ্রলোক নাকি প্রণাম টনাম করে বাড়ি চলে গেছে। এবার বাড়িতে গিয়ে তার পরের দিন থেকে খুব অসুস্থ হয়ে পড়েছে। এবার অসুস্থ হয়ে পড়েছে যখন, তখন ওখানকার ওঝা টোঝাদেরকে ডাকা হয়েছে। তখন উনি বলেছেন যে এরকম একটা হাত দেখেছি, হাত দেখে আমি প্রণাম করেছি। প্রথমবার দেখেছি তখন হাতটা শুধু উঠছে, আর সেকেন্ড বার যখন দেখেছি তখন হাতটা আমায় ডাকছে। তো ওঝারা তখন বললো যে তোমাকে ডেকেছে, তার মানে তোমাকে নিয়ে যেতে চায়, এই হাতটা তোমাকে নিয়ে যেতে চায়, তুমি পুকুরটার আশেপাশে কিন্তু যাবে না। তো এইটুকুই আমাকে বলেছে, এরপরে আর কিছু বলেনি। ঠিক আছে রাজ, ভালো থেকো, সবাই আমার ভালোবাসা নিয়েও নতুন বছরে সবার যেন খুব ভালো কাটে। রাখলাম, আমি পারমিতা। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। কেমন লাগলো পারমিতাদির ঘটনা? সুন্দরবনের ঘটনা কিন্তু সবসময় রোমাঞ্চকর, আর আমার মনে হয়েছে এই দুটো ঘটনাই একেবারে অথেন্টিক দুটো ঘটনা, বিশ্বাসযোগ্য ঘটনা। তবে সেকেন্ড ঘটনাটা অদ্ভুত। জলের মধ্যে থেকে হাত উঠে আসছে, এবং বয়স্ক মানুষ বলেই তিনি হয়তো কোনো রকম ঠাকুর দেবতা এরকম ভেবেছেন, কিন্তু কখনোই তিনি খারাপ দিকটা ভাবেননি। তার সঙ্গে কিন্তু খারাপ কিছু হয়ে যেতেই পারত, হয়নি, এটাই যা বাঁচোয়া। চলে এসেছি একেবারে এপিসোডের শেষে, চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে তন্ময় মণ্ডল, পিকু চন্দ্র লিখেছে খুব সুন্দর ঘটনা, মুম্বাই থেকে শুনছি। কমেন্ট করেছে আদি বামিম, সরস্বতী হালদার, লামিয়া হাসান, অন্তিম স্যাড মুভমেন্ট। সুদেশনা সিনহা রয় লিখেছে দ্বিতীয় ঘটনাটা খুবই দুঃখজনক, যদিও ঘটনাটার মধ্যে নতুনত্ব ছিল। হ্যাপি নিউ ইয়ার 2026 রাজদা। কমেন্ট করেছে আকাশ রয়। পাপন রয় লিখেছে হায় রাজদা, ঈশ্বরের দোয়ায় তোমার এই গলার কণ্ঠে আমার গল্প শুনতে খুব ভালো লাগে, অন্যদের গল্প শুনে ভালো লাগে না, সেই জন্য আমি তোমার এপিসোডের জন্য অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ পাপন। কমেন্ট করেছে বুবুন ঘোষ, মোহাম্মদ মঞ্জু, চুমকি ঘোষ, নিবেদিতা হালদার, KGF ইউটিউব, রাকেশ, শেখ ইসমাইল, অনন্যা দ আর সমীর সরকার। এই সবকটা কমেন্টই এসছে জিন ছাড়াতে গিয়ে এক হুজুরের নিজেই জিনের কবলে পড়ার ভয়ঙ্কর ঘটনা, প্রেতপক্ষের 374 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।